প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য 10 নম্বর স্কুল পেজ নম্বর 310, সেখানে যে প্রশ্নগুলো আছে গ্রুপ এ, বি এবং সি, এই তিনটে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলো প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও তোমরা সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা এই 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো এবং এই স্কুলের প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে তোমরা পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। তো গ্রুপ এ, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো, একের দাগে কী বলা হয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের 1, সেটা বলা আছে দেখো, বল ইকুয়ালস টু কে ইন্টু বেগ হলে কে এর মাত্রিয় সংকেত হবে। তো এখানে তোমাদের হবে অপশান সি, অর্থাৎ mL0T⁻⁻1। পরবর্তী প্রশ্ন কি, রকেটে জারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয় তরল অক্সিজেন, ওজন, H2O2, এটা হবে অপশান ডি, অর্থাৎ সবকটি। 3 দাগের প্রশ্ন দেখো, এখানে কি বলা আছে, যে তরলের অভ্যন্তরে একই গভীরতায় দুটি বৃত্তাকার চাকতি ভাসছে, চাকতি দুটির ব্যাসার্ধ যথাক্রমে 2 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার, চাকতি দুটির উপর চাপ যথাক্রমে P1 ও P2 হলে P1:P2 কত হবে। এখানে দেখো এটা হবে অপশান সি, অর্থাৎ 1:1। পরবর্তী প্রশ্ন কি, একটি বস্তুর বেগ ও ভর উভয় 3 গুণ হলে বস্তুটির গতিশক্তি হবে পূর্বমানের। এখানে তোমাদের হবে কত, 3 গুণ হলে এখানে পূর্বমানের, এটা তোমাদের হবে অর্থাৎ এখানে অপশান ডি, অর্থাৎ 27 গুণ। পরবর্তী প্রশ্ন কি, কোনো স্থানের শিশিরাঙ্কের মান 15 ডিগ্রি সেন্টিগ্রেড যদি ওই স্থানের বায়ু টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, তাহলে এখানে টি ইকুয়ালস টু 15 হবে। পরবর্তী প্রশ্ন কি, 5 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি শব্দ তরঙ্গের গতিবেগ 400 মিটার পার সেকেন্ড, শব্দ তরঙ্গের কম্পাঙ্ক হলো, তাহলে এখানে তোমাদের কম্পাঙ্ক কত হবে, এখানে তোমাদের হবে 90 হার্জ। পরবর্তী প্রশ্ন কি, চার্জ সহ 8টি প্রোটন, 10টি ইলেকট্রন ও 8টি নিউট্রন যুক্ত নমুনাটি হলো। তো এখানে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে অপশান বি। পরবর্তী প্রশ্ন কি, এসটিপিতে 22.4 লিটার আয়তন সম্পন্ন গ্যাসটি হলো 1 গ্রাম অণু O2, অপশান এ। পরবর্তী প্রশ্ন কি, কোনটিতে টিন্ডাল এফেক্ট দেখা যায় না, তাহলে সেটা এখানে হবে কোনটিতে টিন্ডাল এফেক্ট দেখা যায় না, সেটা হবে চিনির দ্রবণ। পরবর্তী প্রশ্ন, KCl হলো একটি সমিত লবণ, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, বেনজিন ও টলুইন এর মিশ্রণকে পৃথক করা হয় যে প্রক্রিয়ায়, তা হলো, তো এখানে তোমাদের হবে আংশিক পাতনের সাহায্যে। পরবর্তী প্রশ্ন কি, জলে শৈবালের অতিবৃদ্ধির জন্য দায়ী ফসফেট, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, NO3- মূলকের বলয় পরীক্ষায় উৎপন্ন বাদামি যৌগটির সংকেত হলো, সেটা হবে অপশান বি। তাহলে এখানে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হলো। এরপর আছে গ্রুপ বি, সেখানে 23টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে। 2 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন কি, কোন পদ্ধতির মাধ্যমে তরলের রস থেকে তাল মিছরির তৈরি করা হয়, তালের রস থেকে তাল মিছরি তৈরি করা হয়, তো এটা হবে কেলাসন পদ্ধতি। তাহলে এটা হবে কি, কেলাসন পদ্ধতি। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা বলা আছে সত্য বা মিথ্যা লেখো। একটি তামার গোলককে উত্তপ্ত করলে এর ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন সবচেয়ে বেশি হবে, এটা এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি, এক্স ও ওয়াই দুটি দ্রবণের পিএইচ এর মান যথাক্রমে, তাহলে এক্স এর হচ্ছে 3 এবং ওয়াই এর হচ্ছে 9, এদের মধ্যে কোন দ্রবণটি লাল লিটমাসকে নীল করে। তাহলে দেখো, লাল লিটমাসকে নীল করবে কে, যেটা হচ্ছে ক্ষারীয়, সেটা লাল লিটমাসকে নীল করবে। এবার দেখো, যে যার কম হবে পিএইচ মান সে অ্যাসিড এবং যার বেশি হবে সে ক্ষারীয়, তাহলে ওয়াই হবে এখানে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন কি, 4 দাগের প্রশ্ন বলা আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। এটা বলা আছে যে এই যৌগে এ, বি এবং সি এর পারমাণবিক ভর যথাক্রমে এ, বি এবং সি হলে ওই যৌগের আণবিক ভর, এখানে তাহলে কি হবে, এখানে দেখো তাহলে এটা আণবিক ভর হবে XA প্লাস YB প্লাস ZC। পরবর্তী প্রশ্ন কি, পেট্রোলিয়ামের আংশিক পাতনে 30 ডিগ্রি থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে পাতিত পদার্থ হিসেবে মূলত কি পাওয়া যায়, তাহলে এটা তোমাদের হবে কি, পেট্রোলিয়াম ইথার অথবা গ্যাসোলিন বা পেট্রোল, তাহলে এগুলো কি, পেট্রোলিয়াম ইথার, বা গ্যাসোলিন বা পেট্রোল। পরবর্তী প্রশ্ন কি, ক্যাটায়ন বিনিময়কারী রেজিন থেকে নির্গত জলের প্রকৃতি কীরূপ হয়,
সেটা হবে আলমিক হয়, সেটা হবে কি আলমিক। এর পরবর্তী প্রশ্ন কি, সত্য বা মিথ্যা লেখো। বেগ শূন্য অবস্থাতে কোনো বস্তু কণার ত্বরণ থাকতে পারে? তো এটা এখানে কি বলা হয়েছে, সত্য। কারণ কি এটা সত্য হবে, কারণ থাকতে পারে, কারণ এটা কি হয় দেখো, একটি বস্তুতে যখন উলম্বভাবে উপরের দিকে ছোঁড়া হয় কোনো বস্তুকে, তখন সর্বোচ্চ বিন্দুতে যখন পৌঁছায় বস্তুটি, সেই মুহূর্তের জন্য তার বেগ শূন্য হয়, কিন্তু অভিকর্ষ ত্বরণ যে জি, সেই অভিকর্ষ ত্বরণ সর্বদা নিচের দিকে ক্রিয়া করে, তো সেজন্য এটা সত্য হবে। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, শূন্যস্থান পূরণ করো। এ ও বি ব্যক্তিদ্বয় দুটি পথ দিয়ে একই পাহাড়ের মাথায় উঠলেন, দুইজনের সঞ্চিত অভিকর্ষীয় স্থিতিশক্তির মান হবে কি হবে, সমান। তারা যেভাবেই আসুক, দুটি পথ দিয়ে এসছে, তারা যেভাবেই আসুক, কিন্তু তারা যখন একই জায়গায় পৌঁছেছে, তাদের এখানে যে স্থিতিশক্তি হবে, অভিকর্ষীয় স্থিতিশক্তি, সেটা হবে কি সমান। এর পরবর্তী প্রশ্ন কি আছে, ঘনত্বের এসআই ও সিজিএস এককের মধ্যে সম্পর্কটি লেখো। ঘনত্বের এসআই ও সিজিএস পদ্ধতির মধ্যে সম্পর্ক, সেটা হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব সমান সমান 1000 কেজি পার মিটার কিউব। পরবর্তী প্রশ্ন কি, পদার্থ লেখচিত্র যেটা দেওয়া আছে এখানে, এটি ত্বরণ ইন্টু সময় অংশটি কোনটি? তাহলে ত্বরণ ইন্টু সময় অংশটি কোনটি? তো এখানে তোমাদের যেটা হবে, ত্বরণ ইন্টু সময় যে অংশটা, সেটা এখানে হচ্ছে এই যে বিডিটা, এটা, তাহলে এটা হবে বিডি অংশটা। ঠিক আছে, এটা তোমাদের তাও বলে দিই এটা কেন হবে। সেটা হচ্ছে দেখো এখানে কি বলা আছে, যে বেগের যে পরিবর্তন, এটি ত্বরণ ইন্টু সময় অংশটি, সেটা হচ্ছে বেগের পরিবর্তন, অর্থাৎ ভি মাইনাস ইউ, সেটা হচ্ছে এখানে বিডি এই রেখাংশটি। পরবর্তী প্রশ্ন কি, সত্য বা মিথ্যা লেখো। নোঙর করা জাহাজ যাতে উল্টে না যায় সেজন্য তাকে একেবারে খালি রাখা হয়, এটা হচ্ছে কি এখানে ভুল বলা হয়েছে। কারণ দেখো, নোঙর করা জাহাজকে খালি রাখলে তার যে ভরকেন্দ্র উপরে উঠে যায়, ফলে তার স্থায়িত্ব কমে যায় এবং উল্টে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। উল্টে যাওয়া এড়াতে জাহাজের তলদেশে ভারী বস্তু রাখা হয়, বা ব্যালাস্ট জল বা ভারী বস্তু রাখা হয়, যাতে ভরকেন্দ্র নিচে থাকে। তো এটা ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে, 5 মিটার উচ্চতা অবস্থিত 1 গ্রাম ভরের একটি বস্তুতে স্থিতিশক্তির পরিমাণ কত? তো এখানে দেখো ভর আমাদের কত বলা আছে, এখানে পরে পেজে করি আমরা। দেখো এটা যে প্রশ্নটা ছিল কত, এটা হচ্ছে এই প্রশ্নটা ছিল, সেটা দেখো এখানে আমাদের ভর বলা আছে, এম কত বলা ছিল 1 গ্রাম, তাহলে সেটাকে আমরা 0.001 কেজিতে নিয়ে যাব। পরবর্তী যেটা আছে উচ্চতা, সেটা এইচ, সেটা আমাদের বলা আছে 5 মিটার। অভিকর্ষ ত্বরণ জি, সেখানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা ধরে নেব। ওই আগে দেখো প্রশ্নতে, আচ্ছা প্রশ্নতে এখানে বলা নেই, তো আমরা ধরে নিলাম এটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং স্থিতিশক্তি সেটা হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ, সেখানে আমরা যদি ভ্যালুগুলো বসাই, এম এর মান কত 0.001 কেজি ইন্টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এটা তুমি 9.8ও ধরতে পারো, 9.8, হ্যাঁ 10ই ধরা যাক, সহজ হবে। 10 ধরলে এখানে কাটাকাটি করতে সবই যাবে, সেটা আমি 10 ধরে নিলাম, 9.8 ধরলেও পারো। এত মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু এইচ এর মান কত 5 মিটার, তাহলে সেটা গুণ করলে আমাদের কত হবে 0.05 জুল। পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে কি, একটি বস্তু 6 সেকেন্ডে 30 জুল কার্য করে, বস্তুটির ক্ষমতা কত? তাহলে আমরা ক্ষমতা সমান সমান কী জানি, ক্ষমতা অর্থাৎ পি সমান সমান কী জানি আমরা, কার্য বাই কি সময়। তাহলে দেখো এখানে কার্য কত 30 জুল কার্য করেছে এবং সময় কত 6 সেকেন্ড, এটা হবে 5 ওয়াট, ক্ষমতা হবে কত 5 ওয়াট। পরবর্তী প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। 1 কেজি জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে 1 কেজি স্টিমে পরিণত করতে ড্যাশ জুল তাপ লাগবে। তো এখানে দেখো কত তাপ লাগবে, 1 কেজি জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে 1 কেজি স্টিমে পরিণত করতে আমাদের লাগবে 2.26 ইন্টু 10⁶ জুল তাপ লাগবে। পরবর্তী প্রশ্ন, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 100 গ্রাম 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার
100 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলে সেটি আয়তনে বাড়বে না কমবে? সেটা হবে কি? বাড়বে। এর পরবর্তী প্রশ্ন, ককলিয়ার শব্দগ্রাহক যন্ত্রটির নাম কি? সেটা হবে অর্গান অফ করটি। অর্গান অফ করটি। পরবর্তী প্রশ্ন কি? এখানে যা দেওয়া আছে H+, He+ এবং Li2+, এদের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়? সেটা এখানে তোমাদের হবে H এর ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। 1 গ্রাম জল অপেক্ষা 1 গ্রাম স্টিমে অণুর সংখ্যা বেশি। এটা তোমাদের কি বলা হয়েছে? ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, অক্সিজেনের একটি পরমাণুর ভর গ্রাম এককে নির্ণয় করো। তো সেটা এখানে করে দেওয়া আছে। এর পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়েছিল, সেটা শূন্যস্থান পূরণ করো। এনটিপিতে 32 গ্রাম SO2 এর আয়তন কত? সেটা SO2 এর আয়তন কত হবে সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা আমাদের কত হবে? উত্তর 22.4 লিটার হবে। পরবর্তী প্রশ্ন কি? জলে উপস্থিত একটি পদার্থের কণার আকার 70 ন্যানোমিটার, দ্রবণটির প্রকৃতি কীরূপ? তাহলে এটা হবে কলয়েড দ্রবণ। পরবর্তী প্রশ্ন কি? CrO3 কি ধরনের অক্সাইড? এটা হবে আলমিক অক্সাইড। পরবর্তী প্রশ্ন কি? শূন্যস্থান পূরণ করো। শব্দের কম্পাঙ্ক বেশি হলে তীক্ষ্ণতা ড্যাশ হবে। সেটা হবে কি? শব্দের কম্পাঙ্কের সাথে যে তীক্ষ্ণতা বেশি হবে। পরবর্তী প্রশ্ন কি? জল ও CCl4 এর মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করবে? সেটা হবে সেপারেটরি ফানেল বা পৃথকীকরণ ফানেলের সাহায্যে। সেপারেটরি ফানেলের সাহায্যে। পরবর্তী প্রশ্ন, নকনি ডিজিজ কার প্রভাবে হয়? তো এখানে লিখে দিই, নকনি ডিজিজ কার প্রভাবে হয়? সেটা হচ্ছে তোমাদের এখানে হবে ফ্লুওরাইড। পরবর্তী প্রশ্ন কি? ভারী জলের কোন ধর্মের জন্য ভারী জলে স্নান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? সেটা এখানে হবে তেজস্ক্রিয়তা এবং উচ্চ ঘনত্ব। তেজস্ক্রিয়তা এবং উচ্চ ঘনত্ব। এই কারণে এই ভারী জলে স্নান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো গ্রুপ সি এর মধ্যে, সেখানে আমাদের 15টা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া আছে, 30 নম্বর, সেগুলো আমরা আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন কী ছিল? 3 দাগের 1, একটি চোঙে জল ধরে দেখা গেল 20 সেকেন্ডে 100 মিলিলিটার জল জমা হয়েছে। কল থেকে জল পড়ার হার কত? দুটি ভেক্টর রাশি সহযোগে গঠিত রাশি স্কেলার রাশি হতে পারে কি? তো প্রথমটা হচ্ছে কি? কল থেকে জল পড়ার হার, জলের আয়তন আমরা এটা লিখব, সময় 20 সেকেন্ড, জল পড়ার হার কত? আয়তন বাই সময়। এটা কি দুটি ভেক্টর রাশি সহযোগে গঠিত রাশি স্কেলার হতে পারে কি? এটা হ্যাঁ। ব্যাখ্যা তোমরা করবে। দুটি ভেক্টর রাশি যে ডট প্রোডাক্ট অর্থাৎ ডট গুণফল সর্বদা একটি স্কেলার রাশি হয়, উদাহরণস্বরূপ সেটা বলা হয়। পরবর্তী প্রশ্ন, মাঝিরা নৌকা চালানোর সময় লগি কাত করে মাটিতে চাপ দেয় কেন? সেটা এটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন ছিল অথবা দিয়ে প্রশ্ন, 6 কেজি ভরের একটি বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি বুলেট ছোঁড়া হলো। বুলেটের বেগ 300 মিটার পার সেকেন্ড হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ কত হবে? সেটা অঙ্কটা করে দেখা হচ্ছে দেখো এখানে। পরবর্তী প্রশ্ন কি? একটি স্প্রিংয়ের বল ধ্রুবক 2 N/মিটার হলে স্প্রিংটি 0.5 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হবে? পরবর্তী প্রশ্ন কি? সেতু অনেক দিন ধরে ব্যবহারের পর বিপজ্জনক বলে ঘোষণা করা হয় কেন? তাহলে সেটা লিখবে। এরপরে প্রশ্ন দেখো, দুটি একই মাপের এটা হবে জল দিয়ে কানায় একই মাপের গ্লাস জল দিয়ে কানায় ভর্তি করা আছে। এদের একটিতে 1 খণ্ড বরফ আছে। গ্লাস দুটির ওজন কি আলাদা হবে? ব্যাখ্যা করো। না, গ্লাস দুটির ওজন আলাদা হবে, দুটি গ্লাসের মোট ওজন সমান হবে। ব্যাখ্যা তোমরা করবে। পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন দেখো, 80 গ্রাম ভরের একটি বুলেটকে কত বেগে নিক্ষেপ করলে গতিশক্তি 400 জুল হবে?
এখানে যে প্রদত্ত ভ্যালুগুলো দেওয়া আছে দেখো, বুলেটের ভর, গতিশক্তি এবং আমাদের বেগ বার করতে হবে। তাহলে গতিশক্তি সূত্রটি কি, হাফ mv²। সেখানে আমরা দেখো এখানে মানগুলো বসালে আমাদের করতে হবে 100 মিটার পার সেকেন্ড। তাহলে 80 গ্রাম ভরের বুলেটটিকে 100 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে তার গতিশক্তি 400 জুল হবে। পরবর্তী প্রশ্ন অথবা দিয়েছিল, একজন রোগা এবং একজন মোটা লোক একই সময়ে সিঁড়ি বেয়ে একতলা থেকে দোতলায় উঠলো, কার ক্ষমতা বেশি ও কেন? তাহলে এটা হবে মোটা লোকটির ক্ষমতা বেশি। কেন হবে সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন, একটি হালকা ও ভারী বস্তুর ভরবেগ সমান, কোনটির গতিশক্তি বেশি ও কেন? তাহলে হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। এবং পরবর্তী প্রশ্ন, উঁচু গাছের পাতার চেয়ে ঘাসের ওপর শিশির বেশি জমে কেন? সেটা লিখবে এই পয়েন্টগুলো। পরবর্তী প্রশ্ন দেখো, শব্দের অনুরণন কাকে বলে? গ্রীষ্মকাল না শীতকালে কোন সময় প্রতিধ্বনি তাড়াতাড়ি শোনা যায়? সেটা গ্রীষ্মকালে শোনা যায়। কেন শোনা যায় লিখবে। পরবর্তী প্রশ্ন, ইলেকট্রন, এখানে কেন লিখতে বলা হয়নি, শুধুমাত্র গ্রীষ্মকাল লিখলে হবে। ইলেকট্রন যদি নিউক্লিয়াসের আকর্ষণ উপেক্ষা করে বেরিয়ে যাওয়ার মতো শক্তি সংগ্রহ করে তবে কি ঘটবে? সেটা এখানে দেখো, সেটা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ঘটনা কি সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন, একটি নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করো। পরবর্তী প্রশ্ন, 0.08 গ্রাম পরমাণু সোডিয়াম বলতে কী বোঝায়? পরবর্তী প্রশ্ন, ZnO কে অধর্মী অক্সাইড বলা হয় কেন? তার রাসায়নিক সমীকরণ সহ বুঝিয়ে দাও। এর পরবর্তী প্রশ্ন কি দেখো, এখানে দেখো প্রশ্ন আছে। আচ্ছা, এই যে প্রশ্নটা ছিল সেটা আমরা আগেই আলোচনা করে দিয়েছি এটা। এবং এখানে দেখো পরবর্তী প্রশ্ন ছিল, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে। প্রথম দেখো বোরাক্স, তো এই বোরাক্সটা এখানে আমাদের মিলবে কোনটার সাথে? এখানে মিলবে, এটার সাথে মিলবে। এটা ফটক্রি, সেটা আমাদের মিলবে এটার সাথে। তারপর আছে ক্লোরোফর্ম হলো CaCl3 এবং হাইপো, সেটা আমাদের মিলবে সেটা হচ্ছে আমাদের দেখো মিলবে Na2S2O3 5H2। পরবর্তী প্রশ্ন দেখো, এটা আমরা আগে হয়ে গেছে। এটা হচ্ছে, এটা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলা হয়েছে। প্রথম যেটা আছে কেরোসিন ও জল, তাহলে কেরোসিন ও জল এটা আমাদের হবে বিওজি ফানেল। পেট্রোল ও কেরোসিন, সেটা হবে পেট্রোলিয়ামের আংশিক পাতন। এবং অ্যাসিটন ও মিথানল, সেটা হবে আংশিক পাতন। আর তুঁতের জলীয় দ্রবণ থেকে তুঁতে ও জল পৃথকীকরণ, সেটা এখানে তোমাদের হবে সাধারণ পাতন। এর পরবর্তী প্রশ্ন যেগুলো আছে দেখো, কলিফর্ম কাউন্ট কি এবং এর একটি গুরুত্ব লেখো, এটা লিখবে। পরবর্তী কথা দিয়ে প্রশ্ন, রন্ডিতে খড়জল ব্যবহারের অসুবিধা কি, সেগুলো লিখবে এবং এই অসুবিধা কীভাবে দূর করা যায় সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন, ক্যাটায়ন ও অ্যানায়ন বিনিময়কারী রেজিনের সাধারণ সংকেত লেখো। তাহলে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের সাধারণ সংকেত এবং অ্যানায়ন বিনিময়কারী রেজিনের সাধারণ সংকেত লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল 10 নম্বর স্কুলে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের থার্ড সামেটিভের জন্য, 10 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল ভৌতবিজ্ঞানের বিভাগ ক, A, B এবং C, এই 3টে বিভাগের যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।